নমস্কার বন্ধুরা। তো আজকে জেটেড বাংলা ভাষার থেকে অনুসর্গ এবং উপসর্গ পার্টটা ডিসকাস করব। এর আগের ভিডিওগুলোতে অনেকগুলো দেওয়া হয়েছে অলরেডি, কারক, বিভক্তি, ক্রিয়ার কাল, এসব, সমাস, সন্ধি। তো যারা যারা দেখেনি অবশ্যই দেখে নেবে। আজকের অনুসর্গের এবং উপসর্গের পার্টটা ভালো করে বুঝে নিলে এই চ্যাপ্টার থেকে তোমরা যে কোনো কোশ্চেন করতে পারবে। তো দেখো, অনুসর্গ কোনগুলো? বাক্যে যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে শব্দগুলো শব্দ বিভক্তি জুড়ে পদ হয়। তবুও আমরা কি দেখি যে অনেক সময় বাক্যের অন্য পদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে সেই শব্দ বিভক্তি জোড়াটাও কিন্তু যথেষ্ট হচ্ছে না। যেমন কিছু এক্সাম্পল আছে, দুর্গা মূর্তির মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। দেখো, এখানে মুখের দিকেটা হাইলাইট করা আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এই মুখের দিকে ব্যাপারটা সেটা কিন্তু কিছুটা মানে বাক্যটাকে কিন্তু সম্পূর্ণ করছে। আবার হাত দিয়ে দাবা খেলো আর পা দিয়ে ফুটবলে দিয়ে বা কোনো জিনিস দ্বারা বোঝাচ্ছে ওই মেয়েটির কাছে সন্ধ্যা তারা আছে। তারপরে দেখো, কেন চেয়ে আছো গো মা মুখ পানে মুখ পানে। তো এরকম কিছু শব্দ যেগুলো হাইলাইট করা আছে সেগুলো দেখো। খাবারের দাম বাবদ খুব বেশি দিতে হলো না। আবার এই কটা মাত্র টাকা, বই তো নয়। এবার দেখো, এগুলোর মানেটা বিশেষ করে বুঝতে পারবো। এই বাক্যগুলিতে আমরা দেখলাম দিকে, দিয়ে, কাছে, পানে, বাবদ, বই, তাই না? তাহলে যে হাইলাইট করার বিষয়গুলো বললাম, এখানে দেখলাম একটু আগেই যে মুখের, কিন্তু মুখের বললাম তার সাথে দিকে, তারপরে দিয়ে বললাম, এখানেও দিয়ে, কাছে কোনো কিছু দ্বারা বোঝাচ্ছে বা কাছে, বা মুখ, পানে যেটা, বাবদ, বই। তো সেই শব্দগুলো বসেছে সেগুলোর সঙ্গে ঠিক আগের শব্দগুলোর প্রত্যক্ষ যোগ আছে। মুখের সাথে যদি মুখ, পানের সঙ্গে যদি ওর শব্দটা যোগ না থাকে তাহলে সেটা কিন্তু একে অপরকে কিন্তু সম্পূর্ণ করছে না। তাহলে এই এমন কিছু যেগুলো শব্দ আছে যেমন বই, বাবদ, পানে, এগুলো আগের শব্দটাকে সম্পূর্ণ করার জন্য কিন্তু এগুলো যখন বসছে তখন কিন্তু এর সাথে কানেক্ট করতে পারছে। এবার এমনিতে আলাদা পদ হিসেবে যদি শুধুমাত্র আমরা বলি যদি পানে, এমনি পানে কি আলাদা পদ হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, এগুলোর কিন্তু সেরকম গুরুত্ব নেই। যখন দিয়ে কথাটাও যদি কোনো এটা দিয়ে ওটা দিয়ে তখন বলছি তখন কিন্তু ওই দিয়ে কথাটা মানে পরিপূর্ণ হচ্ছে, কিন্তু শুধুমাত্র যদি দিয়ে বা পানে বলি তখন কিন্তু এগুলোর কিন্তু গুরুত্ব নেই। আগের শব্দবিভক্তি যুক্ত পদগুলির সঙ্গে এরা বসে, এরাও ঠিক এবার সেই ধরনের কাজ করছে যেখানে শব্দবিভক্তিগুলো যেমন কাজ করতো, বিভক্তি যেমন কাজ সেরকমই এইগুলো সেম কাজ করছে। তাই জন্য এগুলোকে কি বলছি? অনুসর্গ। বোঝা গেল? এবার অনুসর্গ কি করে দেখো, শব্দের পরে বসে বলে একে পরাসর্গ বা পোস্ট পজিশন বলে ইংরেজিতে। পজিশন মানে স্থান। এবার আমরা যখন বললাম ওখানে যে মুখ পানে, মুখের পরে কিন্তু পানে বসলো, মুখের আগে বসলো না, তাই না? মুখের আগে বসেনি। তাহলে এটা অনুসর্গ যেটাকে বলছি সেটা কিন্তু শব্দের পরে বসে তাকে মিনিংফুল করছে, অর্থাৎ অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করছে সেই অনুসর্গটাকে। তো এই জন্য ইংরেজিতে এটা পোস্ট পজিশন বলে। বোঝা গেল? এবার বিভক্তি আর অনুসর্গের মধ্যে অনেকেই আমাদের কনফিউশন থাকে। বিভক্তি আর অনুসর্গ দুটোই সম্পর্কযুক্ত শব্দ বা পদের পরে বসে। এবার অনুসর্গ কিন্তু পদের পরে বসে, বিভক্তিও। দুইয়েরও কাজ অনেকটাই একই রকম, কিন্তু বিভক্তিটা কি হলো? ধ্বনি বা ধ্বনিগুচ্ছ জাতীয় শব্দ খণ্ড। এখানে বিভক্তি আমরা যেমন কি ব্যবহার করি? বিভক্তিতে আমরা পড়েছি তে, এ, বাড়িতে, সেরকম বাড়িতে তে যখন ব্যবহার করছি তাহলে তেটা শুধুমাত্র ধ্বনিগুচ্ছ, সাউন্ড আসছে, তাই না? তার শব্দখণ্ড। কিন্তু অনুসর্গে আমরা তে ব্যবহার করছি না, অনুসর্গে তো পুরো একটা কিন্তু শব্দ ব্যবহার করছি। দিয়ে, তারপরে পানে, এই দ্বারা, এই দিয়েটা পুরো একটা শব্দ। তাহলে এই বিভক্তি আর অনুসর্গের মধ্যে মেজর পার্থক্যটা দেখো, দুটোরই কাজ সেম, দুটোই কিন্তু শব্দের মানে পদের পরে বসছে বা শব্দের পরে বসছে, কিন্তু বিভক্তি যেহেতু ধ্বনি বা ধ্বনিগুচ্ছ জাতীয় শব্দখণ্ড আর অনুসর্গ হলো সম্পূর্ণ এক একটি শব্দ। বোঝা গেল? আশা করি এবার ক্লিয়ার হলো। তো এইখান থেকেও কোশ্চেন থাকে, স্টেটমেন্টও অনেক সময় থাকে। তো শব্দ বিভক্তি এবার দেখো, সব বিভক্তি নিয়ে আমরা আলোচনা করেছি, বিভক্তির মতোই মানে অনুসর্গ। এবার অন্য পদের সাথে সম্পর্ক তৈরি করছে এখানে, সেগুলো অনুসর্গ, অনু অর্থাৎ পশ্চাৎ বোঝাচ্ছে, সেই জন্য। এবার দেখো, অনুসর্গের আরো কয়েকটি প্রচলিত নাম। পরসর্গ যেমন জানলাম, সম্বন্ধীয় আর কর্ম প্রবচনীয়। কি? সম্বন্ধীয়, কর্ম প্রবচনীয়। এবার মেনলি এইটা একটু বেসিক ক্লিয়ার করা দরকার, তাই এবার মেনলি যেটা লাগবে সেটা হলো
অনুসর্গের উদাহরণ আমাদের বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের চিনতে হবে কোনটা অনুসর্গ। আর মেনলি কবিতা থেকেই তুলে দেওয়া হয় পদ্য যেখানে, তো সেগুলোতে একটু কিছুটা মানে ভালো মতো না প্র্যাকটিস করলে অনেকটা টাফ কবিতার লাইনই থাকে। বোঝা গেল? তো মানুষের সঙ্গেই মানুষের বিবাদ হয়, এই কথাটা দেখো। আর মানুষের সঙ্গে মানুষের বিবাদ, আমরা নর্মালি বলছি যে মানুষের সঙ্গে মানুষের বিবাদ হয়, কিন্তু এখানে সঙ্গে যখন বোঝাচ্ছে তাহলে মানুষের পরে বসছে, কিন্তু এটাকে কি বিভক্তি বলবো না? হ্যাঁ, সঙ্গের মধ্যে শুধুমাত্র একার যেটা সেটা হয়তো বলতে পারি বিভক্তি, কিন্তু যখন পুরো একটা শব্দ বসে মানে ওর মানেটাই পাল্টে দিচ্ছে, তখন সেই সঙ্গেটাই হয়ে গেল অনুসর্গ। উহাদের সহিতই মিশিবে না, উহাদের কিন্তু সহিতই যখন বলছে তখনই কিন্তু সেটা হয়ে যাচ্ছে অনুসর্গ। তারপর দেখো, নদীর পাশেই ঘনবসতি, কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে, তোমার ভুলের জন্যই সর্বনাশটা হলো, মনের ভিতরে কি আছে কে জানে। তাহলে এখানে বলেছে সঙ্গে, পাশে, মধ্যে এরকম অনুসর্গ। সঙ্গেটা অনুসর্গ জানি, পাশেটা, মধ্যেটা এক একটা শব্দ, কিন্তু এগুলোর সাথেও কিছু বিভক্তি লাগানো আছে। বিভক্তি আমরা দেখতেই পেলাম, যেমন হর্ষই একটা বিভক্তি, তারপরে তোমার এই যে এখানে হর্ষইগুলোই আছে, একার, তো এগুলো একার, কিন্তু যেগুলো পাশে সঙ্গে সেগুলো হলো এখানে কিন্তু অনুসর্গ। বোঝা গেল? তাহলে আমাদের অনুসর্গটা চিহ্নিত করতে হবে। তো এবার দেখো অনুসর্গ কয় প্রকার। অনুসর্গের দুটো রূপ, একটা শব্দজাত আর একটা হলো ধাতুজাত অনুসর্গ। এবার এখানে কিন্তু শব্দজাত অনুসর্গগুলো ভালো করে দেখবো। দেখো, শব্দজাত অনুসর্গ বলতে, শব্দজাত অনুসর্গগুলোকে কেউ অনুসর্গ বা নাম অনুসর্গ বলে, অথবা বিশেষ্য। নাম বলতে কিন্তু আমরা বুঝি বিশেষ্য, তাই না? বিশেষ্য অনুসর্গ বলে থাকে। তো এগুলোকে তিনটি শ্রেণীতে ব্যবহার মানে ভাগ করা হয়, তিনটি শ্রেণীতে। কি কি দেখো, সংস্কৃত বা তৎসম, বিবর্তিত, রূপান্তরিত বা তদ্ভব, প্লাস দেশি আর একটা বিদেশি। তো সংস্কৃত বা তৎসম আগে দেখবো, বিবর্তিত দেখবো, রূপান্তরিত, তদ্ভব আর বিদেশি। তো প্রথমে দেখো সংস্কৃত বা তৎসম অনুসর্গ। এই অনুসর্গগুলি সংস্কৃত ভাষা থেকে পাওয়া যায়, এগুলো কেবল বাংলা সাধু ভাষাতেই ব্যবহার হয়, চলিত বাংলা ভাষায় কিন্তু এই অনুসর্গগুলো ব্যবহার হয় না। যেমন এক্সাম্পলগুলো ভালো করে খেয়াল করবে, এক্সাম্পল থেকেই কোশ্চেন থাকে। যেমন দ্বারা, দ্বারা কথাটা কিন্তু সংস্কৃত অনুসর্গ, তাহলে সেটা তৎসম, তোমার দ্বারা কিছুই হবে না। তারপর বঙ্কিমচন্দ্র কর্তৃক এইসব শব্দ প্রযুক্ত হইয়াছিল, কর্তৃক, দ্বারা, এই কথাগুলো সব হলো তৎসম। নেক্সট হলো জল ব্যতীত মাছের জীবন অসম্ভব, তাহলে ব্যতীতটাও একটা হলো সংস্কৃত। ঘড়ির দিকে তাকিয়ে বসে আছে, তাহলে দিকেটাও হলো একটা তৎসম অনুসর্গ। ন্যায়, ন্যায়, গোপাল ভাঁড়ের ন্যায় রসিক কটি আছে, তাহলে ন্যায় এর মতো বোঝাচ্ছে ন্যায় বলতে এখানে, তো সেই ন্যায়টাও হলো সংস্কৃত। আবার নিমিত্ত, যেটা বিশ্রামের নিমিত্ত এই কক্ষটি নির্মিত, তাহলে নিমিত্তটা হলো একটা কি ধরনের অনুসর্গ? তৎসম। তারপর পশ্চাতে, মরীচিকার পশ্চাতে ছুটলে মৃত্যুই পরিণতি, তো এই ধরনেরই কিন্তু মানে লাইন থাকে কবিতার। তো পশ্চাতেটাও কিন্তু কি হলো অনুসর্গটা তৎসম। সমীপ, প্রহরী রাজার সমীপে চোরটিকে পেশ করলো, তাহলে এখানে সমীপেটাও হলো কিন্তু অনুসর্গ তৎসম। অভিমুখে, অভিমুখেটাও তৎসম অনুসর্গ। তারপরে মধ্যে, বাংলায় 10-এর মধ্যে 10 পেয়েছে, তাহলে মধ্যেটা হলো তৎসম। এবার বলেছে এগুলি ছাড়াও আর কিছু অপেক্ষা, উপরে, কারণে, জন্য, নিকট, এই কটা কিন্তু সবকটাই সংস্কৃত অনুসর্গ। বোঝা গেল? তাহলে আরেকবার বলে দিই কি কি এক্সাম্পলগুলো বললাম। দ্বারা, কর্তৃক, ব্যতীত, দিকে, ন্যায়, তারপরে নিমিত্ত, পশ্চাতে, সমীপ, অভিমুখে, মধ্যে। আর তাছাড়াও আছে অপেক্ষা, উপরে, কারণের, জন্য, নিকট, এই কটা হলো সংস্কৃত অনুসর্গ। আর কিছু আছে প্রতি, সঙ্গে, সম্মুখে, সহিত, নিচে, অন্তরে, অবধি হলো। এবার দেখো 2 নম্বরে বিবর্তিত বা রূপান্তরিত, এটাকে তদ্ভবও বলি, এবং কিছু দেশীয় অনুসর্গ আছে। তো দেখো তদ্ভব শব্দের মধ্যে এই অনুসর্গগুলো কি হয়েছে সংস্কৃত থেকে রূপান্তরিত বা বিবর্তিত হয়ে তৈরি হয়েছে। যেমন দেখো বিনা, শিক্ষা বিনা গতি নাই, তাহলে এটা কিন্তু বিনাটা এখানে হয়ে গেল তদ্ভব এর মধ্যে, মানে বিবর্তিত বা রূপান্তরিত। তারপর তরে, কিসের তরে এত আক্ষেপ, তাহলে এইটা তরে বিনা, এটাও হলো বিবর্তিত। মাঝে, এ কলকাতার মাঝে আর একটা কলকাতা আছে। তারপরে সঙ্গে, ফুলটির সঙ্গে ভ্রমরের বন্ধুত্ব। তারপরে ছাড়া,
এই বৃষ্টিতে ছাতা ছাড়া বার হওয়া অসম্ভব। তারপর আগে, সবার আগে প্রয়োজন দেশের উন্নতি। তো এই ধরনের যেগুলো অনুসর্গ। পাশে, পাশেটা দেখো, গরিবদের পাশে না দাঁড়ালে মানুষ ন। কাছে, তোমার কাছে যে কলম আছে আমার কাছেও সে কলম আছে। বাচ্চাগুলোর উৎসাহ বড়দের শুদ্ধ মাতিয়ে তুলেছে। তাহলে এই শুদ্ধ, কাছে, পাশে এগুলো সব হলো বিবর্তিত বা রূপান্তরিত অনুসর্গ। আর এই কয়েকটা ছাড়া আরও আছে, সেটা হলো সামনে, ভেতর, আসে, পানে। আর এর মাঝে হলো তরে, সাথে, মাঝে, পানে। এগুলো কিন্তু শুধু কবিতাতেই ব্যবহার হয়। এই কবিতার লাইন তুলে দিলে তখন কিন্তু এই তরে, সাথে, মাঝে, পানে এগুলো থেকে দেওয়া থাকে। আমাদের চিনে নিতে হবে এটা কি ধরনের অনুসর্গ হলো। তাহলে বিবর্তিত অনুসর্গটা আশা করি ক্লিয়ার হলো। নেক্সট হলো বিদেশি অনুসর্গ। বিদেশি অনুসর্গে বলেছে প্রথম 4টি ফার্সি ভাষা থেকে এবং পরের 2টি আরবি ভাষা থেকে বাংলায় গ্রহণ করা হয়েছে। বিদেশি। তাহলে এবার দেখো বরাবর, এই সোজা রাস্তায় নাক বরাবর চললেই পৌঁছে যাবে। তাহলে বরাবর একটা বিদেশি অনুসর্গ। বনাম, আমরা সবেতেই ভার্সেস বলি। বনাম, মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের খেলায় বরাবরই প্রচুর দর্শক হয়। তবে দরুন, ঠান্ডা দরুন অবস্থা বেশ করুন। তাহলে দরুনটাও হয়ে গেল একটা বিদেশি অনুসর্গ। বাদে আর কিছুক্ষণ বাদে নাটকটা শুরু হবে, তাহলে বাদেও হয়ে গেল একটা বিদেশি অনুসর্গ। তবে বাবদ, সামান্য এই কটা জিনিসের দাম বাবদ এতগুলি টাকা গচ্চা গেল। এই ধরনের কবিতার লাইনগুলো থেকেই কিন্তু কোশ্চেন থাকবে। বদলে, নাকের বদলে নরুন পেলাম টাকডুমা ডুমডুম, এই ধরনের। তাহলে বদলেটাও হলো কি ধরনের অনুসর্গ? এটা বললাম যে বিদেশি অনুসর্গ হলো। তো এই ছিল অনুসর্গ। প্রথমে আমরা কিন্তু অনুসর্গ বললাম যে অনুসর্গ কিন্তু বিভক্তির মতোই কাজ করে। আর সেটা কিন্তু বিভক্তির ক্ষেত্রে যেটা ধ্বনিগুচ্ছ বা সাউন্ড বলি, কিন্তু অনুসর্গ মানে শব্দের পরে যেটা বসছে একটা মানে শব্দ বলতে পারি, তার আলাদা একটা মানে আছে। তার মধ্যে বললাম যে অনুসর্গের হলো আরও নাম পরসর্গ, সম্বন্ধীয়, কর্মপ্রবচনীয়। আর অনুসর্গের টাইপসের মধ্যে বললাম মানে দুটো অনুসর্গ, শব্দজাত আর ধাতুজাত। শব্দজাতটা ভালো করে আলোচনা করলাম। শব্দজাতের মধ্যে দেখো সংস্কৃত বা তৎসম ছিল, বিবর্তিত, রূপান্তরিত বা তদ্ভব, বিদেশি অনুসর্গ। সংস্কৃত বা তৎসমর মধ্যে এক্সাম্পলগুলো ভালো করে দেখবে। দ্বারা, কর্তৃক, ব্যতীত, তারপরে দিকে, ন্যায়, নিমিত্ত, পশ্চাতে, আর সমীপ, অভিমুখে, মধ্যে। আর বললাম অপেক্ষা, উপরে, কারণের জন্য, নিকট, এগুলোও কিন্তু তৎসম অনুসর্গ। তার সাথে আরো কিছু আছে, প্রতি, সঙ্গে, সম্মুখে, সহিত, নিচে, অন্তরে, অবধি। এবার তারপরে বললাম বিবর্তিত বা রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ, যেটা বিবর্তিত হয়ে এসেছে সংস্কৃত অনুসর্গ থেকে। তার মধ্যে বিনা, তরে, মাঝে, সঙ্গে এগুলো, আর ছাড়া, আগে, তারপরে পাশে, কাছে, শুদ্ধ, এ কটাও কিন্তু বিবর্তিত বা রূপান্তরিত। বই। আর তা বাদে বললাম সামনে, ভেতর, আসে, পানে, আর তরে, সাথে, মাঝে, পানে এই কটা কবিতাতেই ব্যবহার করা হয়। বিদেশি অনুসর্গের মধ্যে প্রথম 4টি ফার্সি ভাষা থেকে আর পরের 2টি আরবি ভাষা থেকে নেওয়া হয়। তার মধ্যে বললাম বরাবর, বনাম, দরুন, বাদে এ কটা হলো বিদেশি অনুসর্গ। আবার বাবদ, বদলে এ কটাও হলো বিদেশি অনুসর্গ। আশা করি এই পার্টটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো উপসর্গ আলোচনা করব। তো অনুসর্গ যেমন শব্দের আগে বসে, সেরকমই অনুসর্গ যেমন শব্দের পরে বসে, আর এখানে উপসর্গ কি হয় উল্টোটা, শব্দের আগে বসে হলো। তাহলে অনুসর্গ শব্দের পরে বসে সেটাকে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করছে, সেরকমই উপসর্গ শব্দের আগে বসে। যেমন উদাহরণগুলো ভালো করে দেখলে বুঝতে পারো। এই যে বেলা কথাটা, বেলা কথাটা আগে যখন একটা উপসর্গ হিসেবে অ বসে যাচ্ছে, তো যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যোগ করলাম, সেই উপসর্গটা মানে অ বসার সাথে সাথে এটা কিন্তু অবেলা, অর্থাৎ বেলাটা মানে একরকম যে বেলা বোঝাচ্ছে, কিন্তু অবেলাটাকে কিন্তু মানে উল্টোটা বোঝাচ্ছে, তাই না? বৃষ্টি, বৃষ্টির কথাটা নর্মালি যখন বলছি তখন বৃষ্টি হওয়ার কথা বোঝাচ্ছে, কিন্তু যখনই একটা সামনে উপসর্গ বসিয়ে দিলাম অনা, তখনই কিন্তু অনাবৃষ্টি মানে খুবই মানে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, তো তার অর্থটাই কিন্তু পাল্টে গেল। তো সেরকমই উপসর্গ হলো যেগুলো শব্দের আগে বসে শব্দের মানেটাকে চেঞ্জ করে দেয়। ডাল, ডালের আগে যদি আপ বসিয়ে দিই তাহলে সেটা আপ ডাল হয়ে গেল। সেরকম ডাল এমনি নর্মালি বলছি, ডালের আগে যদি মগ বসাই তাহলে সেটা মগ ডাল।
সেরকম নজর, নজরটা নজর দেওয়া ঠিক আছে। কুনজর, কু যখন বসালাম তখনই কিন্তু শব্দটার মানে পাল্টে গেল এবং কুনজরটা কিন্তু অন্যরকম হয়ে গেল। সেরকম ছাগল, ছাগল বোঝাচ্ছে। আবার রাম যখন বসালাম তখনই কিন্তু সেটা হয়ে গেল রাম ছাগল। সেরকম পেট, পেট একটা। আবার ভরপেট কথাটার অর্থ কিন্তু তখন চেঞ্জ হয়ে গেল। তো উপসর্গ এমন যেটা শব্দের আগে বসে শব্দটাকে কিন্তু পুরো অর্থটাই চেঞ্জ করে দেয়। এবার দেখো এর বাদিকে অর্থাৎ শব্দের আগে যুক্ত অ, অনা, আপ, পু, রাম, ভর অংশগুলিকে বা শব্দখণ্ডগুলিকেই বলা হচ্ছে উপসর্গ। সেটাই বললাম। ইংরেজিতে ভালো করে অনেকেই জানি আমরা প্রেফিক্স বলি, তাই না? প্রেফিক্স, প্রেফিক্স আর সাফিক্স। যেমন প্রেফিক্স কথাটার অর্থ আগে বসে, সেটা হলো উপসর্গ। আর সাফিক্স মানে আমরা অনুসর্গ। ইংরেজিতে অনেকই টার্মগুলো জানা আছে। তো কথাটা যেমন বোঝায় আগে সংযুক্ত উপাদান, বাংলায় উপসর্গ ঠিক তাই। শব্দগুলি যা ছিল উপসর্গ লাগানোর পর যা হয়েছে তাতে দেখো অনেক ক্ষেত্রে কি হচ্ছে, অর্থ বদলে গেছে। তো সেটাই বললাম, তখন বৃষ্টি ছিল একরকম, আবার যখন অ্যাড হয়ে গেল তখন অনাবৃষ্টি মানে একদম হঠাৎ করে বৃষ্টি বোঝাচ্ছে। তাহলে উপসর্গ হলো সেই সব বর্ণ বা বর্ণচিহ্ন যেগুলি শব্দের আগে সংযুক্ত হয়ে অর্থকে আংশিকভাবে বা পুরোপুরিভাবেই বদলে দেয়। আর উপসর্গগুলিকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো আদ্য প্রত্যয়। কি নামে? আদ্য প্রত্যয়। তো দেখো এবার বাংলার উপসর্গগুলির কয়েকটা শ্রেণী রয়েছে। সেই শ্রেণীগুলোর মধ্যে বাংলার নিজস্ব উপসর্গ রয়েছে, সংস্কৃত থেকে গৃহীত কিছু উপসর্গ রয়েছে, আর বিদেশি উপসর্গ। যেমন অনুসর্গের আমরা 3টে পার্ট দেখলাম, সেরকমই বাংলার নিজস্ব কিছু, সংস্কৃত থেকে কিছু গৃহীত রয়েছে, আবার যেগুলো একদম বিদেশি। তো এখানে দেখো উপসর্গগুলোকে আমাদের চিনে নিতে হবে। এবার দেখো বাংলা উপসর্গ। তো বাংলা উপসর্গের মধ্যে এখানে অ দিয়ে অনর, অমিল, অকেজ, অবেলা, অধর্ম, অকর্মা, অকথ্য। তাহলে যখনই অ অ্যাড করছি তখনই কিন্তু শব্দগুলো অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন অনর অর্থাৎ না সূচক, এখানে কিন্তু খারাপ বোঝাচ্ছে। অবেলা বলতেও খারাপ বোঝাচ্ছে। অকেজ মানে কোনো কাজ করে না, অকর্মা মানে কিছুই করে না, তো সেখানে না সূচক বা খারাপ বোঝাচ্ছে। আবার অজ দিয়ে যখন করছি তাহলে অজপাড়াগা, অজমূর্খ, তখন কিন্তু অজের সাথে সাথে অর্থের ভাবটা নিতান্ত বোঝাচ্ছে। আবার অনা দিয়ে অনাহার, অনাবৃষ্টি, অনাচার, অনাসৃষ্টি, অনামুখ, তো এখানে কিন্তু না সূচক অর্থাৎ মন্দতা বোঝাচ্ছে। আ দিয়ে যদি আ উপসর্গ অ্যাড করি তখন সেক্ষেত্রে আছলা, আচমকা, আগাছা, এরকম কয়েকটা উদাহরণ, সেক্ষেত্রে না সূচক বা অপকর্ষতা বোঝাচ্ছে। তাহলে বাংলার মধ্যে যেগুলো উপসর্গ ইম্পর্টেন্ট সেগুলো হলো অ, অজ, অনা, আ। তো এগুলো দিয়ে যেগুলো শব্দ আমরা গঠন করি, আমরা নর্মালি বলে থাকি, সেগুলো হলো বাংলা উপসর্গ। আরো কিছু আছে এরকম আর, দেখো আর চোখ, আর মরা, সেরকম বাঁকা, আর চোখে দেখা মানে বাঁকা, সেটাকে বোঝাচ্ছে। আন দিয়ে আনমনা, আনচান, আনকোড়া, আন দিয়ে না সূচক বোঝাচ্ছে। আপ দিয়ে আবছায়া, আবডাল মানে অস্পষ্টতা বোঝাচ্ছে। কু দিয়ে তো কুকথা, কুনজর, অনেক কিছুই আছে, কুলক্ষণ, সেটাতেও খারাপ বোঝাচ্ছে। আবার নি দিয়ে নিপাট, নিখরচা, নিখাদ মানে না বোঝাচ্ছে। না দিয়ে না হোক, নাবালিকা, না মঞ্জুর, সেটাতেও না সূচক বোঝাচ্ছে। তো এগুলো হলো বাংলার উপসর্গ। আবার কি কি আছে? স আছে, ভর আছে, পাতি আছে, রাম, গণ্ড, হা। সজে সজোর, সেটাতে কিন্তু অর্থের ভাব সঙ্গে। আবার ভর দিয়ে ভর সন্ধে, ভর পেট, ভর দুপুর মানে একদম পূর্ণতা বোঝাচ্ছে। পাতি দিয়ে পাতি হাঁস, পাতি কাক, পাতি লেবু, পাতি পুকুর মানে ছোট যেটা সেটা বোঝাচ্ছে। রাম দিয়ে যখন রামদা অর্থাৎ বড়, গণ্ড দিয়ে গণ্ডগ্রাম, সেটাও কিন্তু অর্থের ভাব বড় বোঝাচ্ছে। আর হা দিয়ে হাবাতে, হাপিত্তিস করা, সেটা অভাব বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অভাব। তো আরো কিছু এরকম উদাহরণ আছে। প্র দিয়ে প্রদান, প্রশংসা, এসব মানে উৎকর্ষ বা আধিক্য। পরা দিয়ে পরাজয়, পরায়ণ, পরামর্শ, সেখানে কিন্তু বৈপরীত্য বা আতিশয্য। আবার অপ দিয়ে অপকর্ম, অপহরণ, এই ধরনের অপদেবতা, অপমান, অপচয়, সেক্ষেত্রে নিন্দা বোঝাচ্ছে। বুঝা গেল? তারপরে দেখো আরো সম দিয়ে সমর্থন, সম্পূর্ণ, সম্মান, সন্তপর্ণ, সম্মিলন, সংযোগ, সংবাদ, এসব। অর্থের ভাব এখানে কিন্তু সন্নিবেশ বোঝাচ্ছে। আবার নি দিয়ে নিবিষ্ট, নিয়োগ, নিক্ষেপ, সেখানেও অনেক ক্ষেত্রে নিন্দাও বোঝাচ্ছে, আবার সম্মুখ। অব দিয়ে অবনতি, অবক্ষয় হচ্ছে, সেখানে কিন্তু বিরতি বা মন্দ ভাব সেটা বোঝাচ্ছে। এরকমই দেখো আরো কিছু কিছু এক্সাম্পল আছে। অনু, নির, দূর। অনু দিয়ে অনুসরণ করা, অনুকরণ, এই ধরনের, সেখানে কিন্তু অভিমুখী বা পরে। আবার নির দিয়ে নির্দোষ, নির্লোভ, নিশ্চয়, নির্ণয়, সেরকম নিঃসরণ, সেখানে কিন্তু অভাব আবার নিশ্চয়তা বোঝাচ্ছে। দূর দিয়ে যেমন দুর্ভিক্ষ, দুষ্প্রাপ্য, দুর্ভাগ্য, দুশ্চিন্তা, সেখানে কিন্তু অভাব বা মন্দ সেটাও বোঝাচ্ছে। হলো।
তারপর বি দিয়ে বিপদ, বিপক্ষ, বিকৃতি, ব্যারাম এসব। সেখানে কিন্তু অভাবও বোঝাচ্ছে, বৈপরীত্যও বোঝাচ্ছে। আবার অধি দিয়ে অধীশ্বর, অধিপতি, অধিকার, সেখানে প্রাধান্য বোঝাচ্ছে, অধিবাসী যারা। সু দিয়ে সুসিদ্ধ, সুসংবাদ, সুগম, মানে ভালো জিনিসটাকে সেটাকে আমরা কিন্তু বোঝাতে পারি সু উপসর্গ ব্যবহার করে। আরো এক্সাম্পল আছে এগুলো। উদ, পরি, প্রতি, সেরকম উন্নতি, পরি দিয়ে পরিপূর্ণ, প্রতি দিয়ে প্রতিধ্বনি। উদ বলতে উপরের দিক বোঝাচ্ছে, পরিপূর্ণ মানে চতুর্দিক বা সম্পূর্ণতা, আর প্রতিধ্বনি বা এগুলো মানে সাদৃশ্য বোঝাচ্ছে, অর্থের ভাব। আবার অভি আছে দেখো, অভিমান, এগুলোতে সম্মুখ। অতি দিয়ে অতিরঞ্জন, আতিশয্য যেটা বোঝাচ্ছে। আর অপি দিয়ে অপিনিহিতি, মানে অতিরিক্ত হলো। তারপরে আরো দেখো উপ, আর একটা উপ দিয়ে আমরা অনেক কিছুই শব্দ ব্যবহার করতে পারি, যেগুলো উপকার, উপশম, তো উপভাষা সেরকম, সেগুলো অপ্রধান বোঝাচ্ছে। আবার দিয়ে আনত, আভাস, আবেগ, সেগুলোকে পর্যন্ত বা ব্যাপ্তি, এরকম এক একটা শব্দের যখনই উপসর্গ ব্যবহার করছি কিন্তু অর্থের ভাবটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এগুলো ছিল হলো বাংলার উপসর্গ। এবার হলো আমরা বিদেশি উপসর্গ যেটা, সেটা কিন্তু আলোচনা করব। আচ্ছা দেখো, এর আগে যেগুলো কয়েকটা আলোচনা করলাম সংস্কৃত থেকে গৃহীত উপসর্গ ছিল, তার মধ্যে কিন্তু প্র, পড়া, অপ এগুলো ছিল। আর বাংলার উপসর্গ যেগুলো পাতি, গণ্ড, হা পর্যন্ত, এই কটা কিন্তু মানে বাংলা উপসর্গ। আর সংস্কৃত ভাষার উপসর্গ যেটা, তার মধ্যে এই প্র, পড়া, অপ এবং সম, নি, অব, এই ধরনের যেগুলো সমর্থন বোঝাচ্ছে, অবনতি বোঝাচ্ছে, এগুলো সংস্কৃত ভাষার উপসর্গ বোঝাচ্ছে। আবার অনু, নির, দূর, এই ধরনের অনেক কিছু এক্সাম্পল আছে। তারপর বি দিয়ে বিপদ, অধি দিয়ে অধিপতি, অধিবাসী, যেগুলো বললাম, সু, টু, এগুলো। তারপর উদ, পরি, প্রতি, এগুলো কিন্তু সংস্কৃত থেকে গৃহীত উপসর্গ। অভি, অতি, অপি, উপ, এই কটা ছিল সংস্কৃত থেকে। এবার বিদেশি উপসর্গের মধ্যে দেখো ফার্সি, আরবি, ইংরেজি। এবার এই পার্টটা ভালো করে দেখবে। খোশ যেটা, খোশ কিন্তু এটা হলো খোশটা, খোশ মেজাজ, খোশ খবর, খোশ গল্প হলো। এখানে কি বোঝাচ্ছে? আনন্দদায়ক। তবে কার যেটা, কার যখন কারখানা, কারচুপি, কারবার, কারসাজি, এটা কিন্তু ফা, অর্থাৎ মানে ফার্সি বোঝাচ্ছে কাজ। দর, যেমন দরও একটা ফার্সি উপসর্গ, সেখানে দর দালান, দর কচা, দর পাট্টা, সেখানে নিম্নস্থ বোঝাচ্ছে। নাটা হলো ফার্সি। ফি যেটা, ফিও ফার্সি। নাতে নারাজ, নাপাক, নালায়েক, যেমন নয় বোঝাচ্ছে। ফিতে ফি হপ্তা, ফি বছর, এসব বোঝাচ্ছে মানে প্রত্যেক। ফিটাও কিন্তু ফার্সি উপসর্গ। এবার ব যেটা, বমাল, বকলম, সঙ্গে বোঝাচ্ছে, এটাও কিন্তু ফার্সি। বেদটা বেওয়ারিশ, বেয়াদব, বেয়াক্কেল, বেপাত্তা, আমরা এরকম করে বলি না তো, নিন্দা সূচক। বেটাও হলো ফার্সি। আবার বদমেজাজি, বদরা কি, এই ধরনের খারাপ অর্থের ভাব যেটা বোঝাচ্ছে, সেটা কিন্তু বদও হলো একটা ফার্সি। নিম দিয়ে নিমরাজি, এটাও ফার্সি উপসর্গ। সেরকমই ফার্সি উপসর্গের মধ্যে হর, আম, খাস, গড়, যেমন হরদিন, হরতাল, হরবোলা, আম জনতা, আম দিয়ে আম দরবার, খাস দিয়ে খাস দখল, খাস খবর, গড় দিয়ে গড় হাজির, গড় ঠিকানা, গড় মিল করা। তাহলে এগুলো কিন্তু মানে ফার্সির মধ্যে হরটা শুধু পড়ছে, আর আমটা হলো আরবি, খাসটাও কিন্তু আরবি, গড়টাও আরবি হলো। আবার এখানে কিছু আর লা আছে, লাটাও কিন্তু আরবি, সেখানে লা পাত্তা, লাখেরাজ, এই কটা আরবি উপসর্গ। আবার ইংরেজি যে উপসর্গ আছে সেটার মধ্যে ফুল, হাফ, হেড, যেমন ফুল বাবু, ফুল প্যান্ট, আমরা কথাগুলো নর্মালি ব্যবহার করি, ফুল হাতা, সেগুলো কিন্তু ইংরেজি উপসর্গ। আবার হাফ দিয়ে হাফ টিকিট, হাফ হাতা জামা বা হাফ হাতা প্যান্ট এরকম বলি, হাফ থালা, হাফ মোজা, এরকম, এগুলো সব হলো ইংরেজি উপসর্গ। আবার হেড দিয়ে বলি হেডমাস্টার, হেড স্যার, হেড মিস্ত্রি, হেড অফিস, হেড পণ্ডিত, সেগুলো কিন্তু ইংরেজি উপসর্গ। বোঝা গেল? তো এটাই ছিল এখানে কিছু ইংরেজি, ফার্সি, বিদেশি উপসর্গের মধ্যে ইংরেজি, ফার্সি এবং আরবি কয়েকটা উপসর্গ ছিল, সেগুলো আলোচনা করলাম। এবং সংস্কৃত থেকে গৃহীত উপসর্গ যেগুলো, তা বাদে বাংলার যে নিজস্ব উপসর্গ ছিল, সেই উদাহরণগুলো একটু ভালো করে দেখলেই এবং কিছু কোশ্চেন প্র্যাকটিস করলে তোমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি অনুসর্গ এবং উপসর্গটা ক্লিয়ার হয়েছে। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।